আসসালামু আলাইকুম। মেসার্স তালুকদার অ্যান্ড সন্স পর্ব ১৩। লেখিকা ইশরাতারা ইতি। সাউকিকে দেখে সদর দরজা থেকে ছাতা হাতে ছুটে আসে নাফিয়া। বাইরে তুমুল বৃষ্টি শুরু হয়েছে আবার। শাহনাজ বারান্দায় দাঁড়িয়েই চেঁচিয়ে উঠলেন, ওরে সিমিন, ছাতা নিয়ে বাইরে যা, ওরা ভিজে গেল তো। সাদ আর সুব্রত বাইক থেকে নেমে দাঁড়ায়। সুব্রত হাতের পিঠে মুখে লেপ্টে থাকা পানি মুছে বলে, ভিজে তো গেছি কাকিমা, আমরা ভেতরে আসবো না। সে কি, চা খাবি না? বলতে বলতে শাহনাজ সাদের দিকে তাকায়। সাদ মায়ের চোখের দিকেই তাকিয়ে আছে। শাহনাজ কাতর স্বরে ছেলেকে বলে, মুড়ি মাখবো, খেয়ে যাবি? মাথা নাড়ে সাদ। বলে, নিশামণি একা বাসায়, আজ বাড়িওয়ালারা কোথাও যেন গিয়েছে, ভয় পাবে, আমায় যেতে হবে। নাফিয়া সাউকির মাথায় ছাতা ধরে দাঁড়িয়েছিল। সাদের কথা শুনে হেসে ফেলে বলে, তবে দৌড়াও, একদম চোখ বুজে দৌড়াও, আর গিয়ে নিশামণিকেও নিয়ে এসো। অসীম তালুকদারও তখন রিকশা থেকে নেমে ছাতা মাথায় চুপচাপ তাকিয়ে থাকে মেজো ছেলের মুখের দিকে। সাদ চট করে বাবার চোখে চোখ রেখে বিনীত স্বরে ভাবিকে বলে, ওর পড়া আছে, সময় নষ্ট হবে অযথা, আমি যাই। সুব্রতকে নিয়ে সাদের বাইকটা তালুকদার ম্যানশনের সীমানা পেরুতেই শাহনাজ আহত গলায় স্বামীকে বলে ওঠে, একটু থাকতে বললে কি হতো, আপনি জানেন আপনি যা করেছেন সেসব ছেলে মানুষই আর অনুচিত। আর বাপ জীবিত থাকতে নিজের জীবনে বিয়ের মতো একটা সিদ্ধান্ত একা একা দুম করে নিয়ে নেওয়া খুব উচিত কাজ, তাই না? তোমার বড় ছেলে একটা হিন্দু মেয়ে ঘরে তুলতে চাইলে আমি রাগ দেখাতে গেলে সেটা অনুচিত হয়ে গিয়েছিল। তোমার মেজ ছেলে একটা নাবালিকা বিয়ে করলে আমি রাগ দেখালে সেটা অনুচিত কাজ হয়ে যায়। এরপর তোমার ছোট ছেলেও যখন আমাকে না জানিয়ে একটা মেয়েকে হুট করে ঘরে তুলবে, তখনও আমি কিছু বলতে পারবো না, অনুচিত হয়ে যাবে। মানে আমি বাবা হিসাবে কিছু করলে সেটা অনুচিত, আর দুনিয়ার সব উচিত কাজ তোমার ছেলেরা করে আসে। শাহনাজি স্বামীর ধমকে চুপ হয়ে গেল পুরোপুরি। সাউকি চোখ তুলে বাবাকে কিছু পল দেখে হন্তদন্ত হয়ে ঘরে ঢুকলো। নাফিয়া পরিবেশটা হালকা করতে ছুটে এলো শ্বশুরের কাছে। পা ধোয়ার পানি এনে শ্বশুরের পায়ের কাছে রাখতে রাখতে বলল, আব্বা, এসব কথা এখন রাখুন তো, আগে বলেন সালিশে কি হলো, জরিমানা হলো? না, তোর মেজ দেবর গিয়ে হাং তাং করে নিয়ে এসেছে সাউকিকে, সালিশ হতেই দেয়নি, দেখি এখন সামনে কি হয়। তুই আমাকে দুটো ভাত দে মা, সারাদিনে কিছু মুখে তুলিনি। নাফিয়া নির্মল হেসে মাথা নাড়ে। ঘরে ঢুকে সাউকিকে বলে, ভাত বাড়ছি তোমার জন্যও, খেতে এসো, মুখ হাত ধুয়ে। দুশ্চিন্তা ভাত দাও, যা হবে দেখা যাবে। কোনো অন্যায় করনি তুমি, মেয়েটার জায়গায় আমি অথবা সিমিন হলে এটা না করলে আমার শ্বশুর উল্টো তোমাকে মারতো। আব্বা মানুষের কথা শুনে একটু মুড অফ করে আছে, আম শিওর। মনে মনে সে বরং খুশি হয়েছে তোমার ওপর। চলো এসো, হাঁসের মাংস আর রুটি পিঠা বানিয়েছি, খাবে। নাফিয়া খাবার টেবিল সাজাচ্ছে। সাউকি থমথমে মুখ নিয়ে বসে আছে সোফাতেই। সিমিন এসে সাউকির ডান হাতটা থাবা মেরে ধরে উল্টে পাল্টে দেখে বলে, হাতেও তো ছাল উঠেছে রে ভাইয়া, ব্যথা করছে না? সাউকি চুপ। সিমিন ওর মুড ঠিক করতে বলে, জানিস আজ ফটাফট গল্পের পরের পর্বটা লিখে ফেলেছি, তোর থেকে পুরোটা শুনে। সাউকি চোখ তোলে, অবাক গলায় বলে, তুই এসব কিঞ্জি কাহিনী গল্পে ঢুকিয়েছিস? নায়ক নায়িকার ইফটিজারদের মেরে ভর্তা বানায় এসব জানাইরা কাহিনী এখন নায়ক নায়িকার ইফটিজারদের মেরে ভর্তা বানায় এসব আজাইরা কাহিনী এখন চলে?
আলবৎ চলে। এই পর্বের রিচ বেশি হয়েছে। আরও সবাই তো নায়ক শুভ্রর উপর ফিদা। সাউকি আবার চুপ হয়ে যায়। মুখ থেকে মলিনতা কাটছে না কোনোভাবে। অসীমের বেজার মুখটা স্বস্তি দিচ্ছে না। সিমিন ভাইয়ের দিকে একটু এগিয়ে বসে বলে, আরে বাবা চিল, আমরা সবাই খুব খুশি ব্যাপারটাতে। জানিস, এই প্রথম এই বাড়ির ছেলে বাইরের লোকের মাথা ফাটিয়ে দিয়ে গুন্ডামি করেছে বলে সেলিব্রেট করতে বড়ভাবে হাঁসের মাংস রুটি পিঠা করেছে, নিজের হাতে রসগোল্লা বানিয়েছে। কথাটা সিমিন শেষ করতে না করতেই হো হো করে হেসে উঠল সাউকি। এক লোকমায় গোটা বাতাবরণ পাল্টে গেল। অসীম ডাইনিং রুমের চেয়ারে বসে ছোট ছেলের হাসি দেখছে নিষ্প্রভ দৃষ্টিতে। সাউকি পেট চেপে হাসতে হাসতে ডাইনিং রুমে উকি দিয়ে ডাকলো বড় ভাবিকে। মনটা বেশ ফুরফুরে লাগছে হঠাৎ। বলল, ভাবি, আমাকে বেশি করে দিও মাংস। নাফিয়া প্লেট সাজিয়ে এনে দেবরের হাতে তুলে দিয়ে বলল, নাও এখানে বসে খাও, আব্বার সামনে বসে তো নড়তে চড়তেও পারবে না। সাউকি আহ্লাদি ভঙ্গিতে ভাবিকে বলল, তুমি এত জোশ কেন ভাবি? তোমরা সবাই জোশ, তাই সব থেকে জোশ তোমার ভাইয়া। তাই তো আজ আমাদের বিবাহবার্ষিকী, সেটাই মনে নেই তার। শেষের কথাটা মন খারাপ নিয়ে বলে নাফিয়া। সাউকি লাফিয়ে ওঠে, চোখ বড় বড় করে বলে, ওহ শিট, দেখলে একদম মনে নেই। সরি ভাবি। আচ্ছা, ভাইয়াকে এখনো ধরনি কেন চেপে? নাফিয়া দুষ্টু হাসি দিয়ে বলে, আমি এসবের রাগটাগ করি না সাউকি। আমি জানি মানুষটা কত ব্যস্ত, বুঝি তাকে। দেখবে ঠিক রাতে হঠাৎ মনে পড়লে আমাকে উইশ টুইশ করে মাফ চাইবে। তখন আমি আসল খেল দেখাবো। কি খেল ভাবি? আরে ব্যাটার থেকে রাগ করে থাকার ভান করে স্বর্ণের আংটি ফাংটি তুলবো। আমি আবার লস থেকে লাভে ওঠার কৌশলগুলো খুব ভালো করে জানি। জীবনে কোনো পরিস্থিতিতে লস খেলে নিজেকে অতি দ্রুত সামলে নিয়ে লাভে ওঠার হ্যাডাম আছে আমার। হিহি, একটু চালাক না হলে দুনিয়ায় টেকা মুশকিল। তুমি আসলেই চালাক ভাবি। তোমার মতো চালাক বউ কারো না হোক, অন্তত আমার না হোক। নাফিয়া হাসছে। সাউকি মুগ্ধ হয়ে ভাবিকে কিছুক্ষণ দেখে বলে, তবে তোমার মতো ভাবি সবার হোক। ইউ আর আ সুইটেবল টু মি সুইটহার্ট। সিমিনও পাশ থেকে ভাবিকে জড়িয়ে ধরে বলল, অ্যান্ড অলসো টু মি। ড্রয়িং রুমে ছড়িয়ে পড়েছে তিনজনের খিলখিল হাসির মূর্ছনা। অসীম আর শাহানাজ খেতে খেতে মিটিমিটি হাসছে। এর মাঝে শুরু হলো তুমুল বর্ষণ। আবার প্রকৃতি মেতে উঠল প্রবলভাবে। বাজ পড়ল গুটি কয়েক। নাফিয়া ছুটে গেল সদর দরজার কাছে। বাইরে বারান্দার থাই গ্লাসগুলো ছোটাছুটি করে টেনে দিয়ে সদর দরজার বন্ধ করতে যেই না হাত বাড়াবে, অমনি মোবাইলে ফ্ল্যাশ লাইট পড়ল নাফিয়ার মুখে। হাত দিয়ে চোখ ঢেকে নিল তৎক্ষণাৎ। ধীরে ধীরে যখন আলো কমে এলো, মুখের ওপর থেকে হাত সরাতেই চমকে উঠল নাফিয়া। বিস্মিত দুটো চোখ নির্নিমেষ দেখতে থাকলো সম্মুখে দাঁড়ানো মানুষটাকে, যে ওর হাতটা দরজার কপাট থেকে সরিয়ে দিতে দিতে হেসে বলল, মুখের ওপর দরজা বন্ধ করে দেবে নাফু? নাফিয়ার বিস্ময়ের ঘোর কাটে না। অস্ফুটে বলে, তুমি? শাহেদ হাতে একটা টিউলিপের তোড়া নিয়ে দাঁড়িয়ে আছে। হেসে ওটা নাফিয়ার দিকে এগিয়ে দিয়ে বলল, হ্যাপি অ্যানিভার্সারি নাফু। বেশ নিকটেই আরও একটা বাজ পড়ল। নাফিয়ার সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই। ফ্যালফ্যাল করে কিছুক্ষণ চেয়ে থেকে ঝাঁপিয়ে পড়ল শাহেদের বুকে। দু হাতে শক্ত করে আঁকড়ে ধরে বাচ্চাদের মতো ফ্যাচফ্যাচ করে কেঁদে দিয়ে বলল, ও তোমার মনে আছে? আমি ভেবেছি ভুলে গেছো। তুমি
ইদানিং কেমন যেন হয়ে গিয়েছো আমার সাথে। সাউকি তখন বলল, ভাবি তুমি ভাইয়াকে কথা শোনাচ্ছ না কেন? আমি বললাম, আরে ধুর, ও কত ব্যস্ত মানুষ, ঠিক রাতে কল করে উইশ করবে। এসব বলেছি আমি সাউকিকে। নিজেকে এমন মুডে রেখেছি যেন আমি একদম ঠিকঠাক। এসব অ্যানিভার্সারি নিয়ে কোনো মাথা ব্যথা নেই। তুমি উইশ না করলে কিছু যায় আসে না, কিন্তু জানো আমি আজ সারা রাত কাটতাম একা একা। যদি তোমার মনে না থাকতো বিবাহবার্ষিকের কথাগুলো গড়গড় করে বলে যাচ্ছে নাফিয়া কাঁদতে কাঁদতে। শাহেদ মিনিটখানেক চুপ থেকে শুকনো হেসে বলল, নাফু রুমে যাই, ছাড়ো, বাবা মা চলে আসবেন। নাফিয়া ছাড়ে না, বেহায়ার মতো আঁকড়ে ধরে থাকে। নাক টেনে বলে, টিউলিপ কোথায় পেলে? বরিশাল থেকে নিয়ে রওনা দিয়েছি। ড্রয়িং রুম থেকে বেরিয়ে এলো অসীম, শাহানাজ, একে একে সাউকি আর সিমিনো সবাই চলে আসতেই নাফিয়া শাহেদকে ছেড়ে দিয়ে লাফিয়ে একপাশে দাঁড়ালো। অসীম থতমত খেলেন, বিব্রত হলেন। ছেলের মুখের দিকে তাকিয়ে বললেন, তুমি? বাবা আসসালামু আলাইকুম। কোচিং বন্ধ দিয়ে এসেছি, একটা কাজ ছিল। শাহেদ এগিয়ে এসে অসীমের হাত ধরে করমর্দন করে বলল। অসীম সালাম গ্রহণ করে তেরসা নজরে আরও একবার পুত্রবধূকে দেখলেন পুত্রবধূর চোখ ভেজা, গাল ভেজা। অসীম হাসলেন মনে মনে। শাহানাজ আর তার বিবাহিত জীবনের প্রথম দিকের কথাগুলো মনে পড়ে গেল। ঘাড় ঘুরিয়ে বড় ছেলের দিকে তাকিয়ে নাফিয়াকে বললেন, ওকে নিয়ে ঘরে যা তো মা, জামা কাপড় বের করে দে, সব ভিজিয়ে ফেলেছে, ঠান্ডা লাগবে। শাহানাজ বড় ছেলেকে কাছে পেয়ে পিঠ চাপড়ে আদর দিচ্ছিলেন। অসীম স্ত্রীকে বলল, শানু ওকে ছাড়ো, এখন ওরা ঘরে যাক, আদর পরে করো, ছাড়ো ওকে। নাফিয়ার গাল লজ্জায় লাল হয়েছে শ্বশুরের কাণ্ড দেখে। দেবর, ননদ আর শাশুড়ির সামনে সে কি লজ্জা! ছুটে গিয়ে ঘরে ঢুকে দাঁড়িয়ে রইল অপেক্ষায় শাহেদের। শাহেদ ঢুকতেই দরজা বন্ধ করে আবার ঝাঁপিয়ে পড়ল ওর বুকে। আবার বাচ্চাদের মতো আহ্লাদ করতে শুরু করলো স্বামীর বুকে লেপ্টে। এতক্ষণ ধরে সাদের কানের পোকা বের করে এখন হাঁপাচ্ছে সুব্রত। সাদের কোনো ভাবান্তর নেই। তার দৃষ্টির সামনে বৃষ্টির ঝাপটার প্রবল বেগে বাইক চালানো সম্ভব হয়নি দেখে দোয়েল চত্বরের এক দোকান ঘরের নিচে দাঁড়িয়েছিল কিছু সময়ের জন্য। এর মাঝে দুইবার নিসার খোঁজ নিয়েছে। তৃতীয়বারের মতো কলটা নিসাই দেয়। রিসিভ করেই সাদ বলল, ভয় করছে, আমি আসছি, ওয়েট। নিসার কণ্ঠস্বর স্বাভাবিক না। ভয় পাচ্ছি না, পড়ছি আমি। আপনি সাবধানে বাইক চালান। বেগুনি খাবেন? ভাজবো? কথাটা বড্ড প্রেমময় সুরে বলল সাদের বউ। সাদ ঠোঁট বাঁকিয়ে শুকনো হাসল হঠাৎ। সম্মতি জানিয়ে কল কাটতেই সুব্রত ওকে খোঁচা মেরে বলল, কি হাসছিস কেন? কি বলেছে? সাদ কপাল কুঁচকে ফোনটা পলি কাগজে পেঁচিয়ে পকেটে পুরল। তোকে কেন বলবো? চল, তোকে বাড়িতে নামিয়ে দিয়ে আমি আমার বাসায় যাব। তুই বড্ড বেশি প্রাইভেসি নষ্ট করছিস আমার। তোকে আর সহ্য করতে পারছি না। প্লিজ লিভ মি অ্যালোন। আরে আরে, তোর প্রাইভেসি নষ্ট করেছি মানে? তোর বাবা মা ভাইয়ের পরে তোর গার্ডিয়ান কে? আমি। আজ তুই যেভাবে পরিষদে গেলি, যদি মেজাজ হারিয়ে ওখানে মারামারি করে যদি ঝামেলায় জড়িয়ে জেলে যেতিস, তোর রেকর্ড তো এসবই বলে। আচ্ছা, তখন কি হতো? নিশা ভুগতো না? আমি তোদের প্রাইভেসি নষ্ট করছি তোর উপর খবরদারি করে, এটা তুই বলতে পারলি? সুব্রতর কণ্ঠে অভিমানের সুর। সাদ হেসে ফেলে ওর পিঠ চাপড়ে বলে, আচ্ছা ড্রামা কম কর, সরি, এখন যাই। বাইকে চেপে বসে সুব্রত। আবার বলতে শুরু করে, তুই যে এখনো
শোধরাসনি, এটা পৃথিবীর কেউ না জানলেও আমি জানি। তুই শুধু নিজের ভুল পাল্টে রাখার চেষ্টা করছিস। তবে ভাই শোন, এখনও যদি হুটহাট এভাবে অকাজ করে জেলে যাস, তখন নিশাকে কে দেখে রাখবে ভেবে দেখেছিস? তুই তো এখন একা না, ওর দায়িত্ব তোর ওপর। তুই জেলে গিয়ে বসে থাকলে নিশাকে কে দেখবে? সাদ মজা করে বলল, ও মেয়ের মাইন্ড সেট আছে, জেনে বুঝেই এক দাগী আসামিকে বিয়ে করেছে। তুই এত টেনশন নিস না। বয় বাড়ির গেটে সুব্রতকে নামিয়ে দিল সাদ। রায়বাড়ির গেটে নামিয়ে দিল শুভ্রকে সাদ। যাওয়ার আগে কড়া গলায় বলে দিল, আমার 4 নাম্বার গার্ডিয়ান, এবার আপনি আমার কথা শোনেন। এখন থেকে আগামীকাল বিকাল অবধি যদি ফোন করে বিরক্ত করেছেন আমায়, তবে আপনার খবর আছে। বাড়িতে এসে কল্লা ধরে আছাড় মারব। মন্দিরাকে দেওয়ার জন্য কল্লা থাকবে না তো। প্লিজ লিভ মি অ্যালোন, ওকে? উঠানে ইট দিয়ে বাঁধানো চটানে বাইক থামিয়ে সাদ ডাকলো নিশাকে। নিশামণি, গ্যারেজের চাবি দিয়ে গিয়েছে বাড়িওয়ালা চাচা, একটু নিয়ে আসবে? নিশা জানালা খুলে উঁকি মারল। পরপর চাবি নিয়ে ছুটতে ছুটতে এলো। বাইক গ্যারেজে উঠিয়ে ঘরে ঢুকে সাদ লম্বা শ্বাস টেনে বসলো। ভয় পাচ্ছিলে? মাথা নাড়ে নিশা, বলে, সাউকি ভাইয়ার কি হলো? তুমি কিভাবে জানলে? আপনি তো কিছু বলে গেলেন না যাওয়ার সময়। আপনি যাওয়ার পরে সিমিন আপুকে ফোন করেছিলাম আমি, কি হয়েছে জানতে, বলে দৃষ্টি নামিয়ে রাখল নিশা। সাদ অবাক চোখে তাকিয়ে রইল খানিক সময়। এবার বেশ ভালো করে লক্ষ্য করল নিশাকে। গায়ের সেদিনে সেই লাল শাড়িটা, একটু সেজেছে, ঠোঁট লিপগ্লস, চোখে কাজল, চুলগুলো খোলা। ঢোক গিলে বেশ বড় করে শ্বাস নিল সাদ। এই মেয়ে করেছে কি এই বৃষ্টিতে এভাবে কেউ সাজে শাড়ি পরে? এখন যদি সাদ কোনো কেলেঙ্কারি ঘটিয়ে ফেলে, মেয়েটার যদি সেসব পছন্দ না হয়, এখন এভাবে সেজে সাদকে আশকারা দিয়ে কেলেঙ্কারির দায় সাদের পৌরসে চাপালে একটা থাপ্পড় খাবে এই মেয়ে, এটা নিশ্চিত। সাদ লম্বা করে শ্বাস নিল বুক ভরে। আবার নিশা লোকটার অমন দৃষ্টি দেখে গুটিয়ে গেল। আসলে তার পড়া শেষ করে কিছু ভালো লাগছিল না একা একা, সেজন্য সেজেছিল। এখন বেশ অস্বস্তি হচ্ছে, বুকের ভেতরটা অহেতুক ছটফট করছে। সাদের দৃষ্টি তীর হয়ে বিচ্ছে বুকে। পরিস্থিতি হাতের বাইরে চলে যাওয়ার আগে সাদ চোখ ফেরালো, গলা খাকারি দিয়ে বলল, তুমি সিমিনকে কল করে আমার খোঁজ নিয়েছিলে? কেন নজরদারি রাখতে শুরু করেছো স্বামীর ওপর? সাদ মিটিমিটি হাসছে কথাটা বলে। নিশা চোখ তুলে, এবার ধরা পড়েছে সে। আসলে তখন সাদ কিছু না বলে হন্তদন্ত হয়ে বেরিয়ে যাওয়ায় ভেবেছিল সাদ হয়তো তাকে কিছু বলবে না, হয়তো কোনো ঝামেলায় জড়াতে গিয়েছে। মনের খচখচানি থামাতে সিমিনকে কল করে জেনেছে। নিশা থতমত খেয়ে বলে, আপনি তখন কিছু বললেন না যে? সাদ এবার মুখটা গম্ভীর করল। নিশা ঘাবড়ে গিয়ে বলল, অনুচিত করেছি কিছু? আমি জানতে চাইবো না আপনি কোথায় যান, কি করেন? হ্যাঁ, অবশ্য চাইবে, তবে আমার কাছেই চাইবে নিশামণি। স্বামীর খবর ননদের কাছে জেনে নাও, এটা তো ঠিক নয়। যেখানে তোমার আমার মধ্যে কোনো মিডিয়ামের প্রয়োজন নেই। আমি সম্পূর্ণটাই উন্মোচিত তোমার কাছে। আমি সাদ খুব বাজে ধরনের ছেলে ছিলাম একটা সময়, তুমি জানো। যদি আমি একটা অন্যায় করেও আসি বাইরে থেকে, আমি তোমার কাছেই কনফেস করব, কারণ আমি তোমাকে আমার জীবনের এই ফাঁকা জায়গাটাই পূরণ করতে এনেছি। ফাঁকা জায়গা? নিশা অস্ফুটে বলল। সাদ শুকনো হেসে বলল, আমার নষ্ট জীবনের ধ্বংসাবশেষের ছোট ছোট স্বীকারোক্তি রাখার জন্য একটা মানুষ দরকার ছিল।
কারো কাছে যা স্বীকার করা যাবে না, বলা যাবে না, সেসব তার কাছে ভেঙে চুরে দিতে পারবো। এজন্য এনেছি তোমাকে। যেমন আজ বিকালে একটু ঝামেলা করেছি উপজেলা চেয়ারম্যানের সাথে। উনি খুব সম্ভবত হাত গুটিয়ে বসে থাকবেন না, পাটকেল রেডি করছে। মন মেজাজ খুব একটা ঠিক নেই আমার। বেগুনি ভেজে থাকলে এনে দাও, খাই। কি সহজ, কি সহজ স্বীকারোক্তি। নিসার মনটা আহ্লাদিত হলো। বিকেলে মানুষটাকে অহেতুক সন্দেহ করার জন্য মনে মনে চড়ও মারল নিজের গালে। ছুটে গেল রান্নাঘরে ভেজে রাখা বেগুনি আনতে। সাদ আধ ভেজা শার্টটা গা থেকে খুলে আলনায় মেলে দিল। ঠিক তখন দরজার কড়া নড়ে উঠল। সাদ দরজা খুলেই দেখল সুব্রতকে। কাক ভেজা সুব্রতকে দেখে প্রচণ্ড বিরক্ত নিয়ে বলল, ভাই সমস্যা কি? বলেছি না লিভ অ্যাস অ্যালোন। নতুন বিয়ে করেছি শালা, একটু বোঝ। এবার নিসামণি তোর আর আমার সম্পর্ক নিয়ে সন্দেহ করবে নির্ঘাত। সাদের কথার জবাবে সুব্রত বলে না কিছু। হাঁপাচ্ছে সে উল্টো। কিছুক্ষণ বাদে শ্বাস টেনে বলল, মন্দিরা বাড়ি ছেড়ে চলে এসেছে ভাই। আমি এখন কি করব? চলবে। আমাদের গল্পটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন এবং এই গল্পের পরবর্তী পার্ট দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।